হাই এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড। তোমাদের কাছ থেকে প্রচুর কমেন্টস পেয়েছি, স্যার সেকেন্ড পার্টটা করাবেন না, স্যার ফিফথ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট কি আসবে না কি, তাই তো? ইউটিউব কমেন্টস বক্স তো ভরে গেছে, আর হোয়াটসঅ্যাপ তো বললাম না, হোয়াটসঅ্যাপ খুললেই প্রত্যেক দিন এই মেসেজটা পাবোই, স্যার ফিফথ চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি আপলোড করুন, কি তাই তো? তার প্রমাণ তোমরা নিজেরাই, কারণ প্রত্যেকের মধ্যে একটা টেনশন কাজ করছে। অলরেডি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর সবে মাত্র আমরা গ্রুপ বিতে প্রবেশ করেছি। অনেকের মধ্যে হয়তো চিন্তা হচ্ছে যে স্যার সিলেবাস কমপ্লিট হবে তো? আমি গ্যারেন্টি দিচ্ছি, লিখে রাখো, অগাস্টের মধ্যে সিলেবাস ফুল কমপ্লিট। আর গোটা সেপ্টেম্বর মাসটা, সেপ্টেম্বরের 21 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, সেপ্টেম্বরের ফার্স্ট উইক ম্যাক্সিমাম 10 দিন আমরা কিন্তু রিভিশন কমপ্লিট করব। কিভাবে? মক টেস্ট আকারে। আমরা রেগুলার বেসিসে মক টেস্ট দেব। শুধু মক টেস্ট নয়, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, প্রিভিয়াস টেস্ট পেপার সলভ করব, প্লাস তোমাদের যে টেস্ট পেপারগুলো বেরোবে সেগুলো আমরা সলভ করব। অগাস্টের আগেই সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। এমন নয় যে অগাস্টের 30 তারিখে সিলেবাস শেষ হবে, এমনটা নয়, কারণ গ্রুপ বি এ যে 6টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2, গ্রুপ বি এর ইউনিট 1 ইউনিট 2, এই 6টা চ্যাপ্টার কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, মানে ম্যাক্সিমাম দুটো বা তিনটে, এই দুটো বা তিনটে ক্লাসেই কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তুমি হিসাব করে রাখো, অগাস্টের অনেক আগেই কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। সুতরাং কেউ টেনশন করবে না, কারণ গ্রুপ এটা কিন্তু যথেষ্ট বড় ছিল এবং এক একটা চ্যাপ্টার তো বিরাট বড় বড় চ্যাপ্টার। আর সেই চ্যাপ্টারগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি, কেন বলো তো? শুধুমাত্র এইচএস এর জন্য নয়, তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য তো বটেই, তার সাথে আমাদের ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগতে পারে। বিশেষ করে যারা টিচিং প্রফেশনে যাবে বা আমাদের আরও হায়ার স্টাডিজের ক্ষেত্রে, যেমন কলেজ রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, সব জায়গাতে কিন্তু কাজে লাগবে। ঠিক একই রকম আমরা যে গ্রুপ বি এ প্রবেশ করেছি, এই গ্রুপ বি এরও 6টা চ্যাপ্টার, ইউনিট 1 থেকে 3টা, ইউনিট 2 থেকে 3টা, এই 6টা চ্যাপ্টার শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য নয়, আমাদের ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। নেট, সেট, এসএসসি, এসএলএসটি, এমএসসি, যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষা দেয় তাদেরকে জিজ্ঞেস করবে, তারাও বলবে। তোমরা তো এখন ছোট, তোমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকতেই পারে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি। আমরা গ্রুপ এ কমপ্লিট করে আমরা প্রবেশ করেছি গ্রুপ বি তে। ইতিমধ্যেই অলরেডি গ্রুপ বি এর একটা ক্লাস আমি দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, তাই তো? পঞ্চম অধ্যায় ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। এই চ্যাপ্টার থেকে আমাদের জাস্ট কনসেপ্টটা নিতে হবে। ভিন্নভাবে সক্ষম শিশু কারা, কাদেরকে বুঝি? তুমি বা আমি, আমরা তো সাধারণ বা আমরা তো নর্মাল। তাহলে ভিন্নভাবে সক্ষম বলতে কাদের বোঝানো হয়? আমরা গত ক্লাসে কিন্তু হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এনার যে মানে এই সংস্থার দেওয়া যে 3টে পার্ট ছিল, মনে আছে? আমরা 3টে পার্ট কমপ্লিট করিয়েছিলাম। একটা ব্যাহত শিশু, একটা প্রতিবন্ধকতা, আর একটা হচ্ছে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ। এই যে 3টে পার্ট আমরা কমপ্লিট করেছিলাম, এই পার্টটা দেখার পর বা শেখার পর নিশ্চয়ই প্রত্যেকে ক্লাসটা কমপ্লিট করেছো। যারা আজকে সেকেন্ড ডের ক্লাসে রয়েছে, আজকে কিন্তু ডে 2, আজকে কিন্তু ডে 1 নয়, ডে 1 অলরেডি এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস আমি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডে 2। তো আজকের ক্লাসটাকেও, আজকে যেহেতু অনেকগুলো আলোচনা আছে, তাই একসাথে আলোচনাটা করব না, আমরা দুটো পার্টে আলোচনা করব, পার্ট 1, পার্ট 2। আজকে এই মুহূর্তে আমি যে রেকর্ডটা করছি, এখানে কিন্তু পার্ট 1, অর্থাৎ একটা লেন্থ থাকবে। ভিডিও তো খুব বড় হয়ে গেলে অনেকে আবার নেট শেষ হয়ে যায়, ডেটা শেষ হয়ে যায়, সম্পূর্ণটা হয়তো দেখতে পারবে না, তাই আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। পার্ট 1, পার্ট 2, দুটো ক্লাস পাবে, মানে দুটো ভিডিও পাবে এই টপিকের উপর বেস করে। তো আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি, যেটুকু সময় রয়েছে আমাদের। তো যাই হোক, ভালো করে একটু শুনবে। আমাদের অলরেডি যেটুকু অংশ আলোচনা হয়েছে পার্ট 1-এ, মানে ডে 1-এ, যেটুকু আমরা আলোচনা করেছি, সেখানে আমি তো এইমাত্র বললাম প্রতিবন্ধী শিশু বা বিকলাঙ্গ শিশু বলতে কাদের বুঝি, সেই কনসেপ্টটা আমরা নিয়েছি। প্রতিবন্ধকতা এটাই বা কি, সেটা আমরা জেনেছি, এবং তার সাথে ব্যাহত শিশু বলতে কাদেরকে বোঝানো হয়, ব্যাহত কারা, এটা আমরা বুঝেছি। তবে চ্যাপ্টারের নামটা যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করি, ভিন্নভাবে সক্ষম শিশু, তাহলে ভিন্নভাবে সক্ষম শিশু বলতে শুধুমাত্র যাদের অসুবিধা আছে, যারা প্রতিবন্ধী, যারা ব্যাহত, যারা বিকলাঙ্গ, প্রতিবন্ধকতা, কোনো বাধা রয়েছে, তারাই, শুধুমাত্র কি তারাই? একদমই না। এই রং কনসেপ্টটা কিন্তু আমরা ডিলিট করব, মাথা থেকে একদম বের করে দাও। ভিন্নভাবে সক্ষম বলতে তুমি বা আমি যে সাধারণ, তুমি বা আমি সাধারণ ব্যক্তি,
সাধারণ শিশু, তাহলে আমাদের থেকে যারা পিছিয়ে রয়েছে, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গজনিত প্রতিবন্ধকতায় ভুগছে, যারা চোখে দেখতে পায় না, যারা কানে শুনতে পায় না, যারা মানসিক দিক থেকে প্রতিবন্ধী, তারা তো অবশ্যই, কারণ তারা আমাদের মতো নর্মাল নয়, আমাদের মতো সাধারণ নয়। তবে শুধু তারাই নয়, আমাদের থেকেও যারা একটু ঊর্ধ্বে রয়েছে, যেমন বুদ্ধিদীপ্ত, গিফটেড চাইল্ড, ক্রিয়েটিভ চাইল্ড বলি আমরা, গিফটেড। তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে আইজ্যাক বারি। আইজ্যাক বারির নাম শুনেছ? আইজ্যাক বারি কিন্তু সামান্য ছোট্ট একটা বাচ্চা, 13 বা 14 বছর বয়স। সেই 13 বা 14 বছর বয়সের একটা বাচ্চা, তার জিনিয়াস মানে বুদ্ধি, তার ইন্টেলিজেন্স একদম জিনিয়াস। অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় টিচাররা কোনো জায়গায় আটকে গেলে তার কাছ থেকে জানি, তার কাছ থেকে কোনো ফিজিক্সের প্রবলেম, ম্যাথামেটিক্সের প্রবলেম, তাহলে বুঝতে পারছো জিনিয়াস ব্যক্তি, একটা জিনিয়াস। আর মনে রাখবে, এই যে গিফটেড চাইল্ড বললাম, বুদ্ধিদীপ্ত শিশু, তোমার আমার মতো সাধারণ নয়, মানে ওগুলো হয়তো কোটিতে একটা হয়তো হয়, কোটিতে একটা, তোমার আমার মতো নয়, আমাদের থেকে অনেক শতগুণ তাদের বুদ্ধি বেশি। ছোট্ট 13 বছরের বাচ্চা হায়ার লেভেলের অঙ্ক করে দিচ্ছে, মানে বুঝতে পারছো তো, তারাও কিন্তু ভিন্নভাবে সক্ষম। কারণ মনে রাখবে, একটাই লাইন মনে রাখবে, তুমি বা আমি সাধারণ, আমাদের থেকে যারা পিছিয়ে পড়া বা যারা দুর্বল, মানে যাদের হাত পা নেই, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মানসিকভাবে প্রতিবন্ধী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা যেমন অবশ্যই তারা ভিন্নভাবে সক্ষম, প্লাস আমাদের থেকে যারা ঊর্ধ্বে রয়েছে, যারা ক্রিয়েটিভ, যারা গিফটেড, বুদ্ধিদীপ্ত শিশু বলতে পারি, সৃজনশীল শিশু বলতে পারি, তারাও কিন্তু ভিন্নভাবে সক্ষম। তো আমরা গত ক্লাসের পর আজকের ক্লাসে আমরা জানবো এই ভিন্নভাবে সক্ষম শিশুদের সম্পূর্ণ পরিচয়টা। সম্পূর্ণ পরিচয় মানে কি? সম্পূর্ণ পরিচয় মানে এদেরকে কত রকম ভাবে ভাগ করা যায়। তো আমরা আপাতত 9 রকম ভাবে ভাগ করেছি। দেখো, আমি প্রথমেই শারীরিক প্রতিবন্ধী সম্পর্কে আমরা আলোচনা করব। দেন আমি বলেছি মানসিক প্রতিবন্ধী, দেন বলেছি শিক্ষণে অক্ষম, লার্নিং ডিসএবিলিটি। যেটা লার্নিং ডিসএবিলিটি, এটা তোমার আমার মতো দেখবে অনেকের মধ্যেই রয়েছে, তুমি তোমার পাশের বন্ধুটার মধ্যেও হয়তো তুমি এটা নোটিস করতে পারবে বা দেখতে পারবে। তাহলে লার্নিং ডিসএবিলিটিটা আমরা জানবো, ভেরি ইন্টারেস্টিং জায়গা, এবং শিওর থাকো এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের একটা হবেই, 200% শিওর, গ্যারেন্টি। এই জায়গা থেকে একটা প্রশ্ন গ্যারেন্টি আসছে, এখান থেকে আসুক আর এখান থেকে আসুক বা না আসুক, এখান থেকে প্রশ্ন একটা গ্যারেন্টি হবে। মনে থাকলো? বলে দিলাম। দেন আমরা জানবো অটিজম, অটিস্টিক চাইল্ডদের বিবরণটা জানবো, অটিজম কি বা অটিস্টিক চাইল্ড কাদেরকে বোঝায়, তাহলে অটিজমটা জানবো, ভেরি ইন্টারেস্টিং জায়গা কিন্তু। দেন জানবো সেরিব্রাল পালসি, মানে মস্তিষ্কের কোনো সমস্যা। নিশ্চয়ই সেরিব্রাল, এই নামটা তো আমরা পড়েছি ক্লাস 9-10 জীবন বিজ্ঞান বইয়ে পড়েছি, তাহলে সেরিব্রাল পালসিটা কি এটা আমরা জানবো। দেন জানবো বুদ্ধিদীপ্ত শিশু, এইমাত্র দেখো, এইমাত্র বলছিলাম কথাটা আমি, তাই না? এই যে বুদ্ধিদীপ্ত শিশু, মনে রাখবে এদের আইকিউ, মানে এদের আইকিউ বুঝলা, আইকিউ ইন্টেলিজেন্ট কোসেন্ট অর্থাৎ বুদ্ধিমত্তা, বুদ্ধাঙ্ক মোটামুটি 137 প্লাস হয়, 137 প্লাস। তুমি বা আমি কারোর 137 নেই। একটা আদর্শ শিক্ষক, মানে একজন জ্ঞানী গুণী আদর্শ দক্ষ শিক্ষকের আইকিউ 120 হতে পারে, 120 বা তার বেশি যেতে পারে। তার মানে বুদ্ধিদীপ্ত শিশু মানে কি? গিফটেড চাইল্ড, মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি। তাহলে এরা তোমার থেকে অনেক উন্নত বা আমার থেকে অনেক উন্নত, এদের আইকিউটা কত? 137 প্লাস। তাহলে এদের পরিচয়টাও জানবো, সম্পর্কে জাস্ট কনসেপ্ট নিব, কারণ এই চ্যাপ্টারটা শুধুমাত্র কনসেপ্টের, বিশেষ কিছু জানার প্রয়োজন নেই। ওকে, দেন জানবো হচ্ছে প্রক্ষোভমূলক প্রতিবন্ধী, ইমোশনালি হ্যান্ডিক্যাপড। আমাদের মধ্যে অনেকের মধ্যে তুমি দেখতে পাবে এই যে প্রক্ষোভমূলক প্রতিবন্ধী, আমাদের মধ্যে অনেকেই আছে ইমোশনালি হ্যান্ডিক্যাপড, আমরা বোঝাবো, আলোচনা করব। দেন আসবো সামাজিক প্রতিবন্ধী, এটাও তুমি আমাদের মধ্যে দেখতে পাবে, সামাজিক প্রতিবন্ধী। আর লাস্ট 9 নম্বর বহুমুখী প্রতিবন্ধী। বহুমুখী মানে একটা ব্যক্তির মধ্যে এই যে যতগুলো প্রতিবন্ধীর কথা আমরা বললাম, বেশিরভাগ অনেকগুলো প্রতিবন্ধী এর মধ্যে থাকবে। একটা ব্যক্তির মধ্যে একের বেশি প্রতিবন্ধী থাকলে সেটাকে বহুমুখী বলছে। তো আমরা সবগুলোই আলোচনা করব একটা একটা করে। বোঝাতে পেরেছি কি বললাম? তবে শুরু করছি। তবে শুরু করার আগে অবশ্যই প্রত্যেকে লাইকটা করে দাও, জলদি জলদি লাইক করে দাও, আর অবশ্যই হাইপ বাটনে কিন্তু ক্লিক করে দেবে। দেখবে কমেন্টসের পাশে, কমেন্টসটাকে স্লাইড করবে, স্লাইড করে দেখবে হাইপ বাটন রয়েছে, HYPE।
অবশ্যই হাইপ বাটনে ক্লিক করে দেবে কিন্তু অবশ্যই। তবে এই ক্লাসটা তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে চলে যাবে, যাদের এডুকেশন রয়েছে বা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই এই ক্লাসটি দেখতে পাবে। ওকে, আর অবশ্যই যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো বা আমাদের ব্যাচে জয়েন করতে চাইছো তারা অবশ্যই 7063619127, I repeat once again 7063619127 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দাও তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং তুমি কোন স্কুলে পড়ো। এই চারটে জিনিস লিখে পাঠিয়ে দাও। 24 ঘন্টার মধ্যে আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে রিপ্লাই দেবে বা তোমার সাথে যোগাযোগ করে অ্যাডমিশন প্রসেস বলে দেবে। অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার টাকা লাগবে? অবশ্যই অবশ্যই। তুমি টিউশন পড়ছো ফ্রিতে হয়? ফ্রি জিনিসের ভাই কোনো মূল্য থাকে না। এই পেনটা যদি তুমি ফ্রিতে পাও না, একটা কমপ্লেন কিনতে গিয়ে, একটা হরলিক্স কিনতে গিয়ে দেখবে ওই ফ্রি জিনিসটা কোথায় ঘুরে বেড়াচ্ছে তুমি নিজেও জানো না। কিন্তু এই পেনটা তুমি যদি দোকান থেকে পয়সা দিয়ে কেনো না, 5 টাকা বা 10 টাকা দিয়ে, যত্ন করে ব্যাগে রাখবে। পড়াশোনাটাও তাই, ফ্রিতে পেয়ে গেলে না তোমার পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না। হ্যাঁ ফ্রিতে পাচ্ছি তো ঠিক আছে, পরে নিয়ে নেবো, পরে দেখবো, পরে পড়বো। কিন্তু তুমি যদি 1 টাকা খরচ করে যদি পড়াশোনাটা করো না, তোমার মনে হবে না এই ভদ্রলোককে তো আমি 1 টাকা দিয়েছি পড়াশোনা করার জন্য, না আমাকে পড়তে হবে। এই যে আমাকে পড়তে হবে এই চিন্তা ভাবনাটা তখনই কাজ করবে। সুতরাং ফ্রি বলে কিছু হয় না। যেটুকু ফ্রি ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি আমি অবশ্যই তোমাদের কথা ভেবেই চেষ্টা করছি, আগামীতেও চেষ্টা করব। তবে হ্যাঁ, সব কিন্তু ফ্রি নয়, আগেই বলে দিলাম। ক্লিয়ার? যার সামান্য মূল্য রয়েছে, আমি এটুকু বলতে পারি তোমার বাড়ির পাশে যে অফলাইন টিউশন পড়ো তার 1 মাসের বেতনের থেকেও কম, কাছাকাছি কাছাকাছি, বা 2 মাসের বেতনের থেকেও কম, এইটুকু শিওর। তুমি যদি মান্থলি সিস্টেমে হিসাব করো 1 প্লেট বিরিয়ানির থেকেও দাম কম, 1 প্লেট বিরিয়ানির থেকেও কম। এত কম মূল্যে তুমি কিন্তু একটা গোটা ক্লাসের, একটা গোটা সেমিস্টার বা 2টো সেমিস্টারের ব্যাচ পেয়ে যাবে। সেখানে একদম রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন করে ক্লাস পাবে, প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, প্রিন্টেড, কোনো হ্যান্ড রাইটিং নয়, প্রিন্টেড। কারণ হাতের লেখা বুঝতে অনেকের সমস্যা থাকতে পারে, তাই একদম প্রিন্টেড ম্যাটেরিয়ালস পাবে, এমসিকিউ পাবে, তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে হচ্ছে সপ্তাহে 2 দিন করে গুগল মিটে। গুগল মিটেও তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস নেওয়া হয়। মানে এই যে ভিডিও ক্লাসটা তুমি দেখছো, হতেও তো পারে না ক্লাসটা দেখার পর কোনো জায়গা বুঝতে পারলে না বা সমস্যা রইলো, এখন তো তুমি আমাকে বলতে পারছো না বা আমিও তো তোমাকে বলতে পারছি না, তুমি তো কমেন্টস করতে পারছো। কিন্তু এই ক্লাসটা দেখার পর যদি কারোর কোথাও ডাউট থাকে বা স্টাডি ম্যাটেরিয়ালসটা পাওয়ার পর যদি কারোর কোথাও ডাউট থাকে, অবশ্যই তোমরা গুগল মিটে ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। আর অবশ্যই মক টেস্ট তো আছেই, মক টেস্ট আবার পরীক্ষা চলে এসছে সামনে, এখন রেগুলার বেসিসে মক টেস্ট হবে। ওকে চলো শুরু করি। তাহলে প্রথমেই আসবো আমরা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। আমাদের একদম শারীরিক প্রতিবন্ধীর পার্টটা ভালো করে বুঝতে হবে। শারীরিক প্রতিবন্ধী মানে কি? একদম খুব সহজ, এটা শরীর, এটা আমাদের দেহ বা বডি। তাহলে শারীরিক প্রতিবন্ধী বলছে অর্থাৎ যাদের দেহের কোনো গঠনগত ত্রুটি রয়েছে, মানে স্ট্রাকচার, যেমন আমাদের একটা বডির তো নর্মাল একটা স্ট্রাকচার থাকে, তো এই নর্মাল গঠন বা সাধারণ গঠনগত যাদের ত্রুটি রয়েছে বা যারা কাজ করতে পারে না বা অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি রয়েছে, বা হয়তো অঙ্গ প্রত্যঙ্গ নেই, কারোর হাত নেই, পা নেই, বা হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, হ্যাঁ এই ধরনের, তাহলে এদেরকে আমরা বলবো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বা দৈহিক প্রতিবন্ধী ব্যক্তি। মনে থাকলো? নর্মাল কিন্তু কনসেপ্ট, নর্মালি বুঝতে পারছি তুমি বা আমি নর্মাল, 2টো হাত আছে, 2টো পা আছে, আঙুল আছে, সবই আছে, আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি। কিন্তু শারীরিক প্রতিবন্ধী কারা? শারীরিক প্রতিবন্ধী হচ্ছে যাদের দৈহিক গঠনগত ত্রুটি রয়েছে, কার্যক্ষমতার অভাব রয়েছে, মানে কাজ করতে পারে না, বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ জনিত কোনো সমস্যা রয়েছে, বা অঙ্গ প্রত্যঙ্গ নেই, হয়তো হতে পারে হাত নেই বা পা নেই বা আঙুল নেই, এরকম কিছু সমস্যা থাকতে পারে, যারা দৈনন্দিন কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় বা সামগ্রিক বিকাশে তাদের একটা প্রভাব পড়ে। সামগ্রিক সমস্ত দিকের বিকাশে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে তাদের সামগ্রিক কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু তারা সমস্যা ফিল করবে, যে তার অসুবিধা হচ্ছে। আমরা আগের দিন আলোচনা করছিলাম, মনে আছে প্রতিবন্ধী পড়াতে গিয়ে, যে আমরা আগের দিন আলোচনা করছিলাম যেটা সংশোধনহীন, সংশোধন করা যায় না। মনে আছে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ কাকে বলে? ডে 1 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হুয়ের দেওয়া কনসেপ্টে, ওই জন্য আগে ডে 1 ক্লাসটা কমপ্লিট করতে হবে। তাহলে এদেরকে আমরা বলছি শারীরিক প্রতিবন্ধী। মনে থাকলো? দেহের গঠনগত বা আকার আকৃতিগত কোনো সমস্যা থাকলে তাকে আমরা বলি শারীরিক প্রতিবন্ধী। উদাহরণগুলো তো তুমি বললাম, যে হয়তো খুঁড়ো,
বা যাদেরকে আমরা বলি ন্যাংরা, তাই তো? এই যে এরা মানে যারা হাঁটতে পারে না, হাত নেই, পা নেই, এই যে এই ব্যাপারগুলো, এগুলো সবই হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ঢুকে যাবে। ওকে, আবার শারীরিক প্রতিবন্ধীর মধ্যে একটা পার্ট বলা যায় স্বাস্থ্য প্রতিবন্ধী। স্বাস্থ্য প্রতিবন্ধী মানে কি, যাদের হয়তো বহু দীর্ঘদিন ধরে কোনো অসুখ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, লাইক যেমন তুমি বলতে পারো হাঁপানি রয়েছে, হাঁপানি, শ্বাসকষ্ট রয়েছে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য প্রতিবন্ধী বলে। হ্যাঁ, হাঁপানি বা শ্বাসকষ্ট এগুলো মানে এগুলো কি, এগুলো স্বাস্থ্য প্রতিবন্ধী, এগুলো শারীরিক প্রতিবন্ধীর মধ্যেই যায়। এটা একটা বাড়তি ইনফরমেশন দিলাম, প্রয়োজন নেই, জাস্ট শারীরিকটা জানলেই হবে। তবে হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধীকে, এই যে শারীরিক প্রতিবন্ধীকে আমরা কিন্তু 4টি ভাগে ভাগ করছি। মনে রাখবে, শারীরিক প্রতিবন্ধী দেহের, এই যে এক্ষুনি বললাম, দেহের গঠনগত এবং আকৃতিগত ত্রুটির উপর ভিত্তি করে আমরা শারীরিক প্রতিবন্ধীকে 4টি ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে অস্থিগত প্রতিবন্ধী, একটা হচ্ছে দৃষ্টিগত প্রতিবন্ধী, একটা শ্রবণ প্রতিবন্ধী এবং স্নায়বিক প্রতিবন্ধী। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। অস্থিগত মানে দেহের হাড়, তাই তো? এটা একটা সমস্যা থাকতে পারে। 2, দৃষ্টি, চোখে দেখতে পায় না, বা যারা জন্ম থেকেই বা জন্মাবার পর কোনো কারণে যাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যারা চোখে দেখতে পায় না, তো দৃষ্টি প্রতিবন্ধী। দেন আমি বললাম শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে শুনতে পায় না, তারা শ্রবণ প্রতিবন্ধী। ওই একই ব্যাপার, জন্মাবার আগেই বা জন্মাবার পর বা জন্মকালীন, জন্মাবার সময় আর কি, কোনো কারণে যাদের শ্রবণ শক্তিটা হারিয়ে গেছে বা কানে শুনতে পায় না বা শ্রবণে অক্ষম, তাদেরকেই বলা হয় শ্রবণ প্রতিবন্ধী। আর দেন আছে স্নায়বিক প্রতিবন্ধী, অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম, স্নায়বিক প্রতিবন্ধী। তোমরা এই 4টে পার্টি ছোট ছোট করে একটু বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে হচ্ছে অস্থিগত প্রতিবন্ধী। মানে অস্থিগত মানে মনে রাখবে, দেহের দেহের এই যে শরীর আমাদের দেহ, বডি, এই শরীর বা আমাদের শরীরের যে মাংসপেশিগুলো রয়েছে, এই মাংসপেশি বা দেহের, এক কথায় যাই বলো না কেন তুমি, দেহ বা পেশিগত কোনো প্রতিবন্ধকতার জন্য যখন কোনো কাজে বাধার সৃষ্টি হবে, পেশিগত প্রতিবন্ধকতার জন্য, মনে রাখবে এটা কি বললাম, অস্থিগতটা মনে রাখবে, পেশিগত প্রতিবন্ধকতা আমি লিখে দিলাম, পেশিগত প্রতিবন্ধকতা, ঠিক আছে? তাহলে পেশিগত প্রতিবন্ধকতার জন্য যখন দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন কাজের ক্ষেত্রে তুমি বাধার সম্মুখীন হবে বা কাজ করতে গিয়ে অসুবিধা বোধ করবে, তখন সেটাই বলা হচ্ছে অস্থিগত প্রতিবন্ধী। বা মাংসপেশিজনিত কোনো সমস্যার কারণে, দেহের মাংসপেশিজনিত কোনো সমস্যার কারণে যে তোমার বাধার সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে অস্থিগত প্রতিবন্ধী। যেমন আমি একটু আগে উদাহরণটা দিচ্ছিলাম শারীরিক বলতে গিয়ে, তাই না? কুঁজো, এই যে কুঁজো হয়ে যায়, যে তাই না, কুঁজো হয়ে যায় মানে কি, নর্মাল সোজা হয়ে আমরা যেমন কি বডি সোজা করে হাঁটছি, কথা বলছি, যেমন যারা কুঁজো, তাদের মধ্যে কিন্তু এই কুঁজোটা একদম অস্থিগত প্রতিবন্ধীর মধ্যে পড়বে। বয়স হলে কুঁজো হচ্ছে ওটা আলাদা বিষয়, কিন্তু একদম ছোটবেলা থেকেই বা জন্মাবার পর থেকেই হয়তো কুঁজো, তাহলে অবশ্যই অস্থিগত প্রতিবন্ধকতা, তাই না? তার তো বাধার সৃষ্টি হচ্ছে, তাই তো? সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না, এটা একটা বাধার সৃষ্টি হচ্ছে। বা হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা বলি আমরা, বা খোঁড়া বলি, তাই তো? খোঁড়া, কুঁজো এগুলো, বা হাতের কোনো আঙুল নেই, পায়ের আঙুল নেই, বা হাত নেই, পা নেই, এই জাতীয়, হ্যাঁ, কোনো অসুখ বিসুখের জন্য হাত পা কাটা গেছে, বা কোনো দুর্ঘটনার জন্য হাত পা কাটা গেছে, ইত্যাদি যাই বলো না কেন, সেগুলো সবই কিন্তু অস্থিগত প্রতিবন্ধী। মনে থাকলো অস্থিগত প্রতিবন্ধী কি? দেন আমরা জানবো হচ্ছে দৃষ্টিগত প্রতিবন্ধী, মানে চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না, এরা হচ্ছে দৃষ্টিগত প্রতিবন্ধী। মনে থাকবে, চোখে দেখতে পায় না, দৃষ্টিগত প্রতিবন্ধী, অর্থাৎ যারা জন্মকালীন বা জন্মাবার আগেই বা জন্মের পরবর্তী সময় কোনো কারণে যাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বা যারা চোখে দেখতে পায় না, তাদেরকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদেরকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। মানে প্রতিবন্ধী মানে চোখে দেখতে পায় না, একদম। তাহলে এখানে একটা জায়গা তোমাদের মনে রাখতে হবে, মনোবিদ লোয়েনফেল্ড, নামটা কি বললাম? মনোবিদ লোয়েনফেল্ড, লয়ে ওকার, 29 তয়ে একার, দন্তে ন, ফয়ে একার, লয়ে ডয়ে, লোয়েনফেল্ড, তাই না? হ্যাঁ, বাচ্চাদের মতো করে বানান করে করে বলতে হচ্ছে, কারণ অনেকে বুঝতে পারবে না, তাই সব বইয়ে সবকিছু লেখা থাকে না। তাহলে মনে রাখবে, দৃষ্টি প্রতিবন্ধীদের যে ভাগ, লোয়েনফেল্ডের যে ভাগটা, সেইটা খুব ভালো করে তোমরা দেখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধীদের 4 ভাগে ভাগ করেছেন। মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধীদের 4 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন,
জন্মগতভাবে মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তখন থেকেই সে সম্পূর্ণ দৃষ্টিহীন, কিচ্ছু দেখতে পায় না, মানে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, এটা হচ্ছে জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন। 2 নম্বর ভাগটা বলেছে 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন, মানে একটা শিশু জন্মাবার পর মোটামুটি 4-5 বছর পর সে যখন সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যাচ্ছে, বিশেষ কোনো কারণে ভাইরাস জনিত কোনো অসুবিধা, কোনো দুর্ঘটনা জনিত কারণ ইত্যাদি হতে পারে। তাহলে 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন, আর একটা বললাম জন্মগত সম্পূর্ণ দৃষ্টিহীন, দুটো। 3 নম্বরে হচ্ছে জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন, মানে সম্পূর্ণ চোখে দেখতে পায় না এমনটা নয়, আবছা আবছা দেখে বা চোখে চশমা পরে দেখে, লেন্স ব্যবহার করে দেখে ইত্যাদি ইত্যাদি, মনে থাকবে। তাহলে জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন, আংশিক দৃষ্টিহীন মানে সম্পূর্ণ যে ব্লাইন্ড পুরো অন্ধকার দেখছে এমনটা নয়, সম্পূর্ণ ব্লাইন্ড নয়, আংশিক মানে অল্প অল্প দেখে, আবছা দেখে, স্বচ্ছ দেখে না, মনে থাকবে, স্বচ্ছ দেখে না, অস্বচ্ছ, অস্পষ্ট, আবছা এইভাবে দেখে, বা চোখে চশমা পরে দেখতে হয়। দেখো অনেক ছোট ছোট বাচ্চাদের মধ্যে তুমি কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে, জন্মাবার পর থেকেই হয়তো চোখে চশমা লেগে গেছে, তাই না? আমার যেমন এখনো লাগেনি, কিন্তু কি বয়স হলে হয়তো অবশ্যই লাগবে, কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা, তাই তো? তার মানে কি এটা জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন বলতে পারি আমরা। দেন 4 নম্বর একটা ভাগ আছে অর্জিত আংশিক দৃষ্টিহীন, অর্জিত আংশিক দৃষ্টিহীন অর্থাৎ যেটা কোনো সমস্যাজনিত কারণে, কোনো অসুখ বিসুখ হতে পারে, কোনো ভাইরাস ঘটিত কারণ হতে পারে, বা কোনো দুর্ঘটনাজনিত কারণ হতে পারে ইত্যাদি কারণে, যেটা হয়তো খুব সুন্দর স্বচ্ছ স্বাভাবিক দৃষ্টি নিয়েই সে জন্মগ্রহণ করেছিল, কিন্তু বিশেষ কোনো অসুবিধার কারণে তার হয়তো চোখটাতে সমস্যা দেখা দিয়েছে, বা তার হয়তো চোখে সমস্যা হয়েছে, বা কোনো একটা বিশেষ কোনো কারণবশত সে এখন আবছা দেখে, বা সে অস্পষ্ট দেখে, বা দূরের বস্তু দেখতে পায় না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে অর্জিত আংশিক দৃষ্টিহীন। অর্জিত মানে জন্মগতভাবে ঠিক ছিল, কিন্তু কোনো বিশেষ কারণবশত অতিরিক্ত টিভি দেখা, ফোন ঘাটা, সারাক্ষণ ফোন ঘাটা বা ইত্যাদি বিভিন্ন কারণ হতে পারে। কারণগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন যাবো, চ্যাপ্টার 6, ওখানে আমরা আলোচনা করবো, কারণ ওই চ্যাপ্টারটাতে এগুলো রয়েছে। তো এখানে যেহেতু কনসেপ্ট নিতে বলেছে, তাই আমরা জাস্ট নামটা পড়ে রাখবো, অর্জিত আংশিক দৃষ্টিহীন। তাহলে 4টে নাম কিন্তু খুবই ইজি মনে রাখবে। একটা কি বললাম, জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন। আরেকটা কি বললাম, 5 বছর বয়সের পর সম্পূর্ণ দৃষ্টিহীন। আরেকটা বললাম আংশিক অর্জিত দৃষ্টিহীন। আরেকটা বললাম অর্জিত দৃষ্টিহীন, মনে থাকবে। মানে জন্মগতভাবে আংশিক দৃষ্টিহীন, আর একটা বললাম অর্জিত আংশিক দৃষ্টিহীন। এই 4টে ভাগ মনোবিদ লোয়েনফেল্টের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে, এই ভাগটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত শিশু জন্ম হবার পর থেকেই চোখে দেখতে পায় না বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী। দেন একই রকম শ্রবণ প্রতিবন্ধী, সবাই জানি শ্রবণ প্রতিবন্ধী কোনটা, কানে শুনতে পায় না, মনে থাকবে। শ্রবণ প্রতিবন্ধী কোনটা, কানে শুনতে পায় না বা শ্রবণে অক্ষম, মনে রাখবো এটাও, তাই তো? শ্রবণ প্রতিবন্ধী মানে কানে শুনতে পায় না, বা যারা শ্রবণে অক্ষম, অর্থাৎ তোমার কথা, এই যে আমি তোমার সাথে কথা বলছি, সে পরিষ্কার শুনতে পাচ্ছে না, তাহলে বুঝতে হবে সে শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছে বা সে শ্রবণ প্রতিবন্ধী। একদমই যদি না শুনে তাহলে শ্রবণ প্রতিবন্ধী, আর যদি আচ্ছা অল্প মানে হালকা হালকা শুনে, একটু জোরে কথা বললে হয়তো শুনতে পাই, তাহলে সে শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছে, সে কিন্তু শ্রবণ পুরোপুরি প্রতিবন্ধী নয়। তো এই ভাগটাও আমাদের রয়েছে, এই শ্রবণ প্রতিবন্ধীদের ভাগগুলো আমাদেরকে জানতে হবে। মনে রাখবে শ্রবণ প্রতিবন্ধীদের মূলত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাত্রা অনুযায়ী, মাত্রা অনুযায়ীটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওইটা স্টার দিয়ে রাখবে, আমি নোটটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। মাত্রা অনুযায়ী যেটা, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওটাকে স্টার দেবে। ওখান থেকে গতবার প্রশ্ন এসেছিল 2026 সালের যে সেমিস্টার, প্রথম সেমিস্টার, সেমিস্টার 3 বোর্ডের পরীক্ষা, সেখানে কিন্তু এই মাত্রা অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধী থেকে একটা প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে? কোয়েশ্চেনটা ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে মাত্রা অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধীর এর 6টা ভাগ আছে, এবং এই 6টা ভাগও একদম এর মতোই, ভেরি ইজি, একবার পড়লেই মনে থাকবে। আমি ট্রিক্সটাও বলে দেবো কিভাবে মনে রাখবে। দেন হচ্ছে বয়স অনুযায়ী, তো বয়স অনুযায়ী কি, একটা জন্মগত আর একটা জন্ম পরবর্তী। বয়স অনুযায়ী, তাই না? জন্ম পরবর্তী কি, যত বয়স বাড়বে, অনেকে দেবে বয়স্ক ব্যক্তিরা কানে শুনতে পায় না, কেন পায় না, বয়স হচ্ছে তাই। তাই বয়স যত বাড়ে তার শ্রবণ ক্ষমতা কমতে থাকে, তো এটা একটা আছে বয়স অনুযায়ী। আর হচ্ছে শ্রবণ শক্তি অনুযায়ী। শ্রবণ শক্তি মানে এই যে মাত্র বললাম, একটা সম্পূর্ণ বধির, বধির মানে কি, শুনতে পায় না, এখানে একটা টার্ম বললাম, কি বললাম,
বধির, তাই তো? এই বধির শব্দটা মনে রাখবে। বধির মানে হচ্ছে যারা কালা, কানে শুনতে পায় না, বধির। তাহলে সম্পূর্ণ বধির যে, আমি এই যে কথা বলছি, জোরে বলছি, তাও তুমি শুনতে পাচ্ছ না, তার মানে কি তুমি সম্পূর্ণ বধির, একদমই কানে শুনতে পাও না। কিন্তু আমি নর্মাল কথা বললে শুনতে পাও না, কিন্তু একটু জোরে বলছি, শুনতে পাচ্ছ, এই যে জোরে বলছি, তখন তুমি শুনতে পাচ্ছ, বা আবছা আবছা একটু হলেও শুনতে পাচ্ছ। এটা হচ্ছে আংশিক বধির। আংশিক বধির, পুরোপুরি বধির নয়, আংশিক বধির। মনে থাকবে, বধির মানে কালা, যারা কানে শুনতে পায় না। ওকে, কানা লিখে দিও না আবার। কানা মানে তো চোখে দেখতে পাই না, আমরা তো ওটা খারাপ ভাষায় প্রয়োগ করি। কানা, কানা নয়, কালা। ল ল, ল ফর লাড্ডু, ল ফর লাভ। ওকে, কালা। ওকে, বধির মানে কালা, যারা কানে শুনতে পায় না। তো এই শ্রবণ প্রতিবন্ধীদের আমি তো বয়স অনুযায়ী এবং শ্রবণ শক্তি অনুযায়ী বলেই দিলাম, কিন্তু মাত্রা অনুযায়ী ভাগটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো মাত্রাটা কি? এই যে আমরা যেমন পরীক্ষার খাতায় দেখি না, বা রেজাল্টের মধ্যে দেখবে লেখা থাকে খুব ভালো, ভালো, মোটামুটি বা মাঝারি, খারাপ, খুব খারাপ। এই যে 5টা ভাগ, এইভাবেই কিন্তু আমাদেরকে শ্রবণ প্রতিবন্ধীদের মাত্রা অনুযায়ী ভাগটা পড়তে হবে। এবং যখন পড়বে অবশ্যই ডেসিবেলটা ভালো করে পড়বে। ডেসিবেল কি? ডেসিবেলটা আমরা সবাই ভৌত বিজ্ঞানে পড়ে এসেছি, শব্দ পরিমাপের একক। শব্দ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল, মনে থাকবে। শব্দ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। তাহলে সেই ডেসিবেল অনুযায়ী কিন্তু আমরা শ্রবণ প্রতিবন্ধীদের বা মাপি। তাহলে এখানে ডেসিবেল গুলো মনে রাখবে, প্রত্যেকটা ভাগের কত ডেসিবেল। আমি এটা নোটসে উল্লেখ করেও দিয়েছি, জাস্ট আমি একবার এখানে বলে দিচ্ছি। অতি স্বল্প মাত্রায় বধির যারা, অতি স্বল্প মাত্রায়, তাদের ডেসিবেল কত? 26 থেকে 40 ডেসিবেলের মধ্যে। 26 থেকে 40 ডেসিবেল। এটা কি? এরা হচ্ছে আস্তে আস্তে যদি কথা বলো, এদের শুনতে অসুবিধা হবে। এই যে যারা হচ্ছে অতি স্বল্প মাত্রায় বধির, অতি স্বল্প মাত্রায় বধির। তুমি নর্মাল কথা বলছো, শুনতে পাচ্ছে, জোরে কথা বলতে এমনি শুনতে পাবে, কিন্তু আস্তে আস্তে কথা বললে ওরা ঠিক শুনতে পায় না। তাহলে এদেরকে আমরা বলি অতি স্বল্প মাত্রায় বধির, অতি স্বল্প মাত্রায় বধির। দেন আমরা জানবো হচ্ছে স্বল্প মাত্রায় বধির, ওই যে খুব খারাপ, তারপরে বলছি খারাপ, এই যে এইভাবে বলছি। তাহলে একটা বললাম অতি স্বল্প মাত্রা, যেটা ডেসিবেলটা কত, শব্দের মাত্রা কত হবে 26 থেকে 40। আর যেটা বললাম স্বল্প মাত্রা, এটা হবে 40 থেকে 55 ডেসিবেল। 40 থেকে 55 ডেসিবেল। এটা কি? মোটামুটি 3 থেকে 5-6 ফুট দূরত্বের মধ্যে যদি থাকো, তবে তাদের কথা শুনতে অসুবিধা হয়। কাছাকাছি এসে কথা বললে শুনতে অসুবিধা হয় না, কিন্তু একটু বেশি দূরত্বে যদি থাকো, ধরো তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে কিছু বলছি, তাদের কথা বলতে মানে কথা শুনতে একটু অসুবিধা হবে। তো তাদেরকে মোটামুটি ওই ডেসিবেল কত, 40 থেকে 55 ডেসিবেলের মাত্রায় কথা বলতে হয়, তবেই তারা মোটামুটি শুনতে পাবে। ওকে, দেন আছে মাঝারি মাত্রায়। মাঝারি মাত্রা কি? এই যে নর্মাল কথা বলছি, এখন তো আমি ক্লাসে নর্মাল ভাবে পড়াচ্ছি, এই নর্মাল কথাটাও তাদেরকে শুনতে অসুবিধা হবে। এরা হচ্ছে মাঝারি মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী। মাঝারি মাত্রায়, এদের মাত্রাটা কত? 56 থেকে 70 ডেসিবেল। এরা সাধারণভাবে কথা বললে শুনতে অসুবিধা হয় এদের। দেন আমরা জানবো উচ্চ মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী। উচ্চ মাত্রায়, উচ্চ মাত্রায় মানে কি? প্রায় তাদের ডেসিবেল মাত্রা হবে 71 থেকে 90 এর কাছাকাছি। তাহলে বুঝতে পারছো, নর্মাল আমরা শব্দ কি 60 ডেসিবেলের মধ্যে শুনলে আমাদের কান সুরক্ষিত থাকে। তাহলে বুঝতে পারছো, এরা হচ্ছে উচ্চ মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ এদেরকে জোরে কথা বললে তবে শুনতে পাই, সাধারণ নর্মাল কথা বললে তারা শুনতে পাবে না। জোরে কথা বলতে হয়। তুমি শুনতে পাচ্ছো আমি যে তোমাকে বোঝাচ্ছি, এই যে জোরে কথা বলতে হবে। মানে মোটামুটি শব্দের কম্পন মাত্রা ডেসিবেলটা হবে 71 থেকে 90 ডেসিবেল। মনে থাকলো? এটা নোটসে দেওয়া থাকবে, নোটসে লেখা আছে, তোমাদের বইপত্রও পাবে। এই ডেসিবেল গুলো শুধু ভালো করে মনে রাখবে। ডেসিবেল কোন মাত্রা, মানে কোন মাত্রায় রয়েছে, কাদের কথা বলছে, আর বৈশিষ্ট্যগুলো জাস্ট একটা করে, আমি যেভাবে একটা করে লাইন বলছি। ক্লিয়ার? তাহলে অতি উচ্চ মানে উচ্চ মাত্রায় যারা প্রতিবন্ধী, তারা হচ্ছে 71 থেকে 90 ডেসিবেলের মধ্যে থাকে, অর্থাৎ জোরে চিৎকার করে কথা বললে তবেই শুনতে পাই। দেন আমরা পড়বো অতি উচ্চ মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী। প্রথমে এটা ছিল উচ্চ মাত্রা 71 থেকে 90। দেন আমরা বলছি অতি উচ্চ মাত্রা, মানে কতটা জোরে বলতে হবে, বুঝতে পারছো তো? অতি উচ্চ মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী মোটামুটি 91 ডেসিবেলের উপর। 91 ডেসিবেলের উপর শব্দ হয়তো শুনতে পাই, হয়তো মানে মানে সম্পূর্ণ বধির বলছি না, শুনতে পাই, হালকা হালকা শুনতে পাই। এদেরকে অনেক সময় জোরে চিৎকার করে কথা বললেও শুনতে পায় না, মানে
এতটাই তারা কানে কম শোনে, জোরে চিৎকার করে বলছো তাও শুনতে পাচ্ছে না। মানে কি 91 ডেসিবেলের উপরে তুমি সাউন্ড দিচ্ছ তাও শুনতে পাচ্ছে না। তার মানে এরা হচ্ছে অতি উচ্চ মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী। মনে থাকলো 5টা ভাগ হয়ে গেল। আর লাস্ট হচ্ছে সম্পূর্ণ বধির। সম্পূর্ণ বধির মানে এখানে কোনো ডেসিবেলের গল্প নাই, এরা একদমই শুনতে পায় না। এরা না মেশিন ব্যবহার করে শুনতে পাবে, না জোরে চিৎকার করে কথা বললে শুনতে পাবে, গলা ছিঁড়ে যাবে তাও শুনতে পাবে না। এরা হচ্ছে সম্পূর্ণ বধির, একদমই শুনতে পায় না। তাহলে এই যে টোটাল 6টা ভাগ, এই 6টা ভাগ তোমাকে ভালো করে মনে রাখতে হবে। হচ্ছে তোমার ভাগটা, যেমন আমি প্রথম ভাগেই একদম বললাম অতি স্বল্প মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী, তাদের মাত্রাটা কত ডেসিবেলের মধ্যে থাকছে, 26 থেকে 40 ডেসিবেল। এদের বৈশিষ্ট্যটা কি? এদের বৈশিষ্ট্যটা আস্তে আস্তে কথা বললে এদের শুনতে অসুবিধা হয়, নর্মাল কথা বললে আবার ঠিকই শুনতে পাই। ঠিক আছে, এইভাবে আমরা পর পর ভাগগুলো পড়ে নেব। ওকে, অতি স্বল্প মাত্রা, তারপর স্বল্প মাত্রা, তারপর মাঝারি মাত্রা, তারপর উচ্চ মাত্রা, তারপর অতি উচ্চ মাত্রা, তারপর হচ্ছে সম্পূর্ণ বধির। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের ভাগ। এইবার আমাদের রয়েছে শ্রবণ প্রতিবন্ধীর পর স্নায়বিক প্রতিবন্ধী। স্নায়বিক মানে আমি একটু আগে বললাম নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, অর্থাৎ যে সমস্ত শিশু বা ব্যক্তিদের নিউরোলজিক্যাল কোনো কারণ বা স্নায়বিক বা স্নায়ুতন্ত্রের কোনো সমস্যার জন্য দৈনন্দিন জীবনে বা শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় বা সমস্যা ফিল করে, অনুভূত করে, তাদেরকেই বলা হচ্ছে স্নায়বিক প্রতিবন্ধী। আই রিপিট ওয়ান্স এগেন, স্নায়বিক প্রতিবন্ধী কি? স্নায়বিক প্রতিবন্ধী হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ যে সমস্ত শিশু বা ব্যক্তিদের নিউরোলজিক্যাল কোনো সমস্যার জন্য বা স্নায়ুতন্ত্রের কোনো সমস্যার জন্য, বা হয়তো বইয়ে লেখা থাকবে স্নায়বিক কোনো সমস্যার জন্য শিক্ষাক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে কোনো বাধার সৃষ্টি হয়, তাকেই আমরা বলছি স্নায়বিক প্রতিবন্ধী। মনে থাকলো? এটা মানে বিভিন্নভাবে স্নায়ুতন্ত্রের সমস্যা থাকতে পারে। তো এই 4টে ভাগ জাস্ট একটু তোমরা দেখে রাখবে, 4টে ভাগ জাস্ট দেখে রাখবে। কিন্তু তার মধ্যে আমি বলেই দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে 1 দৃষ্টি প্রতিবন্ধী, 2 হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, এবং লোয়েনফেল্ডের যে ভাগগুলো বললাম তার সাথে শ্রবণ প্রতিবন্ধীদের যে ভাগগুলো বললাম, মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নোটসের মধ্যে দেওয়া আছে, খুব ভালো করে দেখবে। কারণ ভিডিও ক্লাসে বলে দিলাম, নোটস হয়তো আমি স্টার দিইনি, ওই জন্য ভিডিও ক্লাসে বলে দিলাম যাতে তোমরা পড়ার সময় স্টার দিয়ে পড়ো। এই দুটো জাস্ট কনসেপ্টের জন্য দিলাম, এখান থেকে প্রশ্ন এরকম হবে না, প্রশ্ন হলে এই দুটো জায়গা থেকে প্রশ্ন হবে, শারীরিক প্রতিবন্ধী থেকে। বুঝতে পারলাম? এইবার চলে আসি আমরা মানসিক প্রতিবন্ধী। মনে রাখবে মানসিক প্রতিবন্ধী কোনটা, একদম এই যে সেকেন্ড পার্ট আমরা চলে এসেছি মানসিক প্রতিবন্ধী। তাহলে মানসিক প্রতিবন্ধী কাকে বলে? খুব সহজ করে বলবো, যেখানে মানুষের বুদ্ধি এবং দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতা সাধারণ ব্যক্তিদের তুলনায় কিছুটা কম, বা আমরা বলতে পারি ধীরগতি সম্পন্ন। অর্থাৎ তুমি বা আমি সাধারণ একটা বিষয়বস্তুকে যেভাবে আমরা ভাবি, যেভাবে কল্পনা করি, বা তার দ্বারা যেভাবে আমরা কাজগুলো করি, যারা মানসিক প্রতিবন্ধী, মেন্টালি হ্যান্ডিক্যাপ বলছি, যারা মানসিক প্রতিবন্ধী, তারা কিন্তু তোমার আমার মতো সাধারণভাবে থাকতে পারে না। তাদের চিন্তা ভাবনা বলো, যে কোনো কাজ করার ক্ষমতা বলো, সেগুলো তোমার আমার তুলনায় অনেক কম বা ধীরগতি সম্পন্ন বলতে পারো। অর্থাৎ বুদ্ধিগত দিক থেকে যারা উন্নত নয়। তোমার আমার যেমন বুদ্ধি কি সাধারণ বুদ্ধি, তোমার জল তেষ্টা পেলে কি করবে? জল পান করবে, তাই তো? গরম লাগলে কি করবে? ফ্যানটা চালিয়ে দেবে। এই যে এটা সাধারণ বুদ্ধি। কিন্তু মানসিক প্রতিবন্ধী বা যাদের অপর নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, এটা মনে রাখবে, বুদ্ধিবৃত্তিক অক্ষমতা। এটা আমি নোটসে লিখতে ভুলে গেছি, আমার হঠাৎ এখন মনে পড়লো, আমি বলে দিলাম। কি বললাম? মানসিক প্রতিবন্ধী যেটা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, আমি এখানে লিখে দিলাম বুদ্ধিবৃত্তিক অক্ষমতা। এটা তোমরা নামটা, অপর নামটা মনে রাখবে। মানসিক প্রতিবন্ধীরই অপর নাম বুদ্ধিবৃত্তিক অক্ষমতা। ওকে, তাহলে দেখো এই মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা কি? যে সমস্ত ব্যক্তি বা শিশু সাধারণ ব্যক্তিদের তুলনায় কম বুদ্ধি সম্পন্ন বা যে কোনো দৈনন্দিন জীবনে কাজ করার ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন বা তোমার আমার মতো সাধারণ বা স্বাভাবিক নয়, তাদেরকেই বলা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এটি মনে রাখবা, এটা কিন্তু মূলত মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, আমাদের মাথার যে ডেভেলপমেন্ট, তাই তো? মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট ক্লাস 11-এ পড়েছো তোমরা, মনে আছে? সেফালোকডাল, প্রক্সিমোডিস্টাল, এগুলো পড়েছিলা বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারে, ক্লাস 11 সেকেন্ড চ্যাপ্টার।
এই জন্যই বলা হয় 11 ভালো করে পড়তে হবে, কারণ 11-এর কিছু অংশ কিছু টপিক আমাদের 12-এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কাজে লাগে। যারা পড়েছো তারা নিশ্চয়ই নামটা শুনে রাখবে, সেফালোকডাল, প্রক্সিমা ডিস্টাল, এই যে নামগুলো। তার মানে মস্তিষ্কের বিকাশটা ধীরগতি সম্পন্ন, বা মস্তিষ্কের বিকাশটা তোমার আমার যেমন ঘটেছে তাদেরটা কিন্তু সমানভাবে ঘটেনি। তুমি দেখবে অনেক ব্যক্তি এরকম দেখতে পাবে, হয়তো তোমার ক্লাসেই পড়ে, তোমার মতোই বয়স, তুমি যেমন একটা সুন্দর স্মার্ট, হ্যাঁ চালাক চতুর, তাকে দেখে মনে হবে সে একটা বাচ্চা, বাচ্চাদের মতো আচরণ করছে, বাচ্চাদের মতো খেলাধুলা করছে, হয়তো ক্লাস 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, বাচ্চাদের মতো পেন নিয়ে খেলছে। তুমি বা আমি কিন্তু খেলি না, তুমি বা আমি কিন্তু কেউ খেলি না। অর্থাৎ তাকে বুঝতে হবে সে কিন্তু মানসিকভাবে প্রতিবন্ধী, অর্থাৎ যার বুদ্ধিগত অক্ষমতা রয়েছে, মানে সে বুঝতে পারছে না তার বয়সটা কত। দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে সে যথেষ্ট বড়, দৈহিক উচ্চতা, দৈহিক বৃদ্ধি যথেষ্ট হয়েছে, কিন্তু ব্রেনের বিকাশ, মাথার বিকাশ পর্যাপ্ত পরিমাণে তোমার মতো হয়নি। তুমি যেমন তোমার বয়স অনুযায়ী তোমার ব্রেনের বিকাশ ঘটেছে, তোমার দৈহিক বিকাশের সাথে সাথে তোমার বৌদ্ধিক বিকাশও ঘটেছে, তার ক্ষেত্রে অর্থাৎ মানসিক প্রতিবন্ধীর ক্ষেত্রে দৈহিক বিকাশ ঘটেছে, কিন্তু বৌদ্ধিক বিকাশটা প্রপারলি ঘটেনি, বা ধীরগতি সম্পন্ন, ধীরে 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 ঘটছে, তোমার আমার মতো স্বাভাবিক নয়। মনে থাকবে তাহলে, এটা কোনো মনে রাখবে না এটা সে মানসিকভাবে অসুস্থ এরকমটা মনে রাখবে না, এটা হচ্ছে মানে তার একটা বৌদ্ধিক বিকাশটা ধীরগতি সম্পন্ন। আর এটা তুমি মোটামুটি কখন দেখতে পাবে? মোটামুটি তুমি ধরে নাও একটা বাচ্চার 18 বছর, মানে এই যে এই সময়টা তোমাদের এখন বয়স কি 17-18 মধ্যে চলবে, তো তাহলে মোটামুটি 17-18 বছর বয়সের মধ্যেই একটা ব্যক্তিকে বোঝা যায়, বা একটা শিশুকে বোঝা যায় যে সে মানসিকভাবে প্রতিবন্ধী না অক্ষম না কি, এটা বোঝা যায়। তুমি তার আচার আচরণ, তার চিন্তা ভাবনা, বা তার দৃশ্যমান কিছু বিষয়বস্তু, আচার আচরণ কথা বললাম, এগুলোকে তুমি দেখলে ফিল করতে পারবে যে সে মানসিকভাবে প্রতিবন্ধী কিনা, বা বুদ্ধিগত কোনো সমস্যা রয়েছে কিনা, বা বৌদ্ধিক অক্ষমতা রয়েছে কিনা, বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা রয়েছে কিনা, এটা দেখলেই বোঝা যায়। মনে রাখবে 18 বছর বয়সের মধ্যে এটা ভালো প্রকাশ পায় বা দেখা যায়। আর এখানে একটা এক্সট্রা কথা লিখিয়েছি, এই মানসিক প্রতিবন্ধীদের নিয়ে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট 1927 সালে পাস করা হয়, এটা পরীক্ষাতে আসে, এটা একটা বাড়তি ইনফরমেশন আমি নোটসের মতো উল্লেখ করে দিয়েছি। ওকে, মানসিক প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়বস্তু বা সমস্যা নিয়ে ইংল্যান্ডে পাস হয়েছিল, ইংল্যান্ডে 1927 সালে, 1927 সালে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট, আইনটার নাম কি? মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট। এটা একটা বাড়তি ইনফরমেশন এখানে বললাম, এটা মনে রাখবে। ওকে, তবে হ্যাঁ, মানসিক প্রতিবন্ধীদেরকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কারণ প্রত্যেকটা শ্রেণী বিভাগ কিন্তু দরকার। ওকে, মানসিক প্রতিবন্ধীদের আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই যে এই মানসিক প্রতিবন্ধীদের ভাগগুলো, অর্থাৎ শ্রেণী বিভাগটা তোমরা কিন্তু ভালো করে একটু দেখবে। শ্রেণী বিভাগ, ওকে, শ্রেণী বিভাগটা খুব ভালো করে দেখবে। মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধিভিত্তিক অক্ষমতা যেটা, এই শ্রেণী বিভাগটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এদেরকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, একটা প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, একটা তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। প্রত্যেকটা ভাগ করা হয় আইকিউ এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ বুদ্ধাঙ্কের উপর ভিত্তি করেই এই ভাগগুলো করা হয়। এটা কিন্তু পরীক্ষাতে আসে এই লাইনটা, যে মানসিক প্রতিবন্ধীদের স্বীকৃতকরণের বা মানসিক প্রতিবন্ধীদের চিহ্নিতকরণের মানদণ্ডটি কি? মানদণ্ড মানে কিসের উপর ভিত্তি করে মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ করা হচ্ছে? তার উত্তর হবে বুদ্ধাঙ্ক বা আইকিউ বা ইন্টেলিজেন্ট কোসেন্ট। ওকে, তো প্রত্যেকের আইকিউ তার মানে নির্দিষ্ট আছে। তাহলে কি কি বললাম? 3টে ভাগ। এই 3টে ভাগ কিন্তু মনে রাখবে। তাহলে শ্রেণীবিভাগে কটা ভাগ বললাম? 3টে ভাগ। কি কি? একটা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যাদেরকে শিক্ষা দান করলে তারা শিখতে পারে, মানে এতটাই দুর্বল নয় যে সে কিছুই বুঝবে না বা বুঝতে পারে না। এরকম দেখবে আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এরকম তোমার ক্লাসে হতে পারে, তোমার থেকে জুনিয়র ক্লাসে হতে পারে, বা তোমার থেকে সিনিয়র কোনো ক্লাসে হতে পারে। দেখবে এইরকম মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের বা শিশুদের তুমি দেখতে পাবে, যাদের আইকিউ 45 থেকে 75 এর মধ্যে থাকে। 75 মানে 45 থেকে 75 মধ্যে আইকিউ থাকে। তোমার বা আমার নর্মাল আইকিউ কত হতে পারে? 90 থেকে 100 বা 110 এর মধ্যেই থাকবে। কিন্তু এদের আইকিউ, যাদেরকে শিক্ষা দেওয়া যায়, যাদেরকে শিক্ষাদান করলে তারা শিক্ষা গ্রহণ করতে পারে,
এতটাও দুর্বল নয় বা এতটাও মানসিকভাবে প্রতিবন্ধী নয় যে সে কিছুই বুঝতে পারবে না। এদেরকে বলা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী। দেখবে তোমাদের স্কুলগুলোতে আছে, আমি ওই জন্য উদাহরণটা দিয়ে দিলাম। স্কুলগুলোতে একজন দুজন হলেও তুমি দেখতে পাবে, বা তুমি টিচারের সাথে কথা বললেও দেখতে পাবে। প্রয়োজন পড়লে তার টিচারের সাথে গিয়ে তাকে একটু অবজার্ভ করবে, তুমি দেখতে পাবে তার আচার আচরণটা সাধারণ ছেলেমেয়েদের তুলনায় তার আচার আচরণটা কিন্তু একটু ভিন্ন হয়। আমার স্কুলেও আছে, মনে থাকবে। তার মানে এটা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, যাদের আইকিউ 45 থেকে 75-এর মধ্যে থাকে। ওকে, দেন আমরা বলবো প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, যাদেরকে নর্মাল শিক্ষাদান করলে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না, ট্রেনিং দিতে হবে, টয়লেট ট্রেনিং দিতে হবে, বা বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে। ট্রেনিং এর দ্বারা অর্থাৎ প্রশিক্ষণের দ্বারা যাদেরকে শেখানো যায়, এদেরকে আমরা বলি প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী। অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাখতে হয়, প্রশিক্ষণের দ্বারা তাদেরকে শেখাতে হয়। এদের আইকিউটা কত? এদের আইকিউটা হচ্ছে 25 থেকে 44-এর মধ্যে থাকবে, 25 to 44, 25 থেকে 44-এর মধ্যে। এরা হচ্ছে কি বললাম, এরা হচ্ছে প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি। ওকে, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে শেখাতে পারি। দেন আমরা জানবো হচ্ছে লাস্ট একটা তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। তত্ত্বাবধান মানে সবসময় সেই সমস্ত শিশুদের, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী যাদের কথা বলছি, এই সমস্ত শিশুদের সবসময় কারোর না কারোর তত্ত্বাবধানে রাখতে হয়, কারোর না কারোর আন্ডারে রাখতে হয়, তাদের সবসময় তাকে যেন দেখভাল করে। কেন, তারা এতটাই দুর্বল, এতটাই মানসিকভাবে যারা প্রতিবন্ধী, অক্ষম বা বুদ্ধিগত দিক থেকে এতটাই অক্ষম যে সবসময় তাদের পাশে কাউকে না কাউকে দরকার, যে সবসময় 24/7 ধরতে গেলে তাদেরকে দেখভাল করবে, তার দেখাশোনা করবে। তো এটাকে বলা হয় তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। এইরকম শিশুদেরকেও তুমি কিন্তু দেখতে পাবে, সে বিদ্যালয়েও দেখতে পারো বা রাস্তাঘাটেও দেখতে পারো। বিদ্যালয়ে খুব কম বেশি দেখতে পাওয়া যায় না, বিভিন্ন যে শেল্টারগুলো রয়েছে, বিভিন্ন আবাসস্থল যেগুলো রয়েছে, ধরো এই সমস্ত হ্যান্ডিক্যাপড শিশুদের অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করা হয়, সেই সমস্ত জায়গায় গেলে তুমি দেখতে পাবে। ওকে, সেই সমস্ত জায়গায় গেলে তুমি এদেরকে দেখতে পাবে। এদের আইকিউ 25-এর নিচে হয়, 25-এর কম হয়, ম্যাক্সিমাম আপ টু 25-30 অব্দি যাবে, মানে 25ই ধরে রাখো, 25 অব্দি থাকে আইকিউ এদের। তাহলে এরা হচ্ছে তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। মনে থাকলো? তাহলে কি কি মনে রাখবো এখানে আমরা? মানসিক প্রতিবন্ধীটা কাকে বলে, বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা কি বা কাকে বলে এটা বললাম আমি। কাকে বলে এটা তো বলেও দিলাম বারবার করে। প্লাস এদের যেটা মনে রাখবো, শ্রেণী বিভাগটা, এদেরকে মূলত 3 ভাগে ভাগ করা যায় মানসিক প্রতিবন্ধীদের বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা। কিসের ভিত্তিতে ভাগটা করা হচ্ছে এইমাত্র বললাম? বুদ্ধাঙ্কের ভিত্তিতে বা আইকিউ এর ভিত্তিতে। একটা হচ্ছে তোমার শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, এদের আইকিউ কত? আমি এইমাত্র বললাম 45 থেকে 75। 2 নম্বরে বললাম প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, এদের আইকিউ হচ্ছে 25 থেকে 44। দেন আমি বললাম তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী, এদের আইকিউ হচ্ছে 25-এর নিচে বা 25-এর কম। মনে থাকলো কি বললাম? আচ্ছা, দেন আমরা চলে আসছি হচ্ছে লাস্ট, ছোট্ট একটা পার্ট দিয়ে শেষ করব আমরা, এইটা দিয়ে শেষ করছি। ওকে, শিক্ষণে অক্ষম, আমি বলেও দিয়েছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষণে অক্ষম, লার্নিং ডিসএবিলিটি, আজকে আমরা এত দূরই আলোচনা করব, আর এই পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, নেক্সট ক্লাস পরের দিনের পার্ট 2 তে আলোচনা করবো। এটা পার্ট 1, পার্ট 2 তে আমরা আলোচনা করে দেবো এই বাকি পার্টটা একসাথে। এটা একটু যেহেতু বড় পার্ট, ওই জন্য আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে শিক্ষণে অক্ষম অর্থাৎ লার্নিং ডিসএবিলিটি, এটা মানে কি মনে রাখবে? যে সমস্ত শিশুরা লিখতে পড়তে সমস্যা ফিল করে, যে সমস্ত শিশুদের লিখতে গিয়ে কোনো সমস্যা উপলব্ধ লক্ষ্য করা যায় বা পড়তে গিয়ে কোনো সমস্যা লক্ষ্য করা যায়, এই যে লিখতে পড়তে কোনো সমস্যা থাকলে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বা শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যা ফিল করলে, সমস্যা উপলব্ধ করলে, তাকেই বলা হচ্ছে শিক্ষণে অক্ষম বা লার্নিং ডিসএবিলিটি। লার্নিং ডিসএবিলিটি মনে থাকলো? অর্থাৎ যে সমস্ত শিশুরা এক কথায় লিখতে পারে না বা পড়তে পারে না, বা তোমার কথা বা তোমার ভাষা বুঝতে পারে না, লিখতে পড়তে বা ভাষা অনুধাবনের ক্ষেত্রে বা ভাষা বুঝতে পারার ক্ষেত্রে সমস্যা উপলব্ধ করে বা সমস্যা ফেল করে, তখন তাকে বলা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি বা শিক্ষণে অক্ষম। তো লার্নিং ডিসএবিলিটির ভাগগুলো খুব ভালো করে দরকার। তার মধ্যে 3টে ভাগ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 3টে ভাগ খুবই গুরুত্বপূর্ণ। একটা ছক আমি দিয়েছি, আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, বা সায়েন্স না বললেও চলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এই সংস্থা থেকে একটা ভাগ দিয়েছে, যে ভাগটা আমরা 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখেছি।
একটা হচ্ছে বাচনিক এবং ভাষাগত বিকাশের অক্ষমতার উপর ভিত্তি করে ভাগ আছে, মানে কথা বলা এবং ভাষা বুঝতে পারা, এর উপর ভিত্তি করে একটা ভাগ আছে। আর একটা হচ্ছে শিক্ষাগত দক্ষতার উপর ভিত্তি করে ভাগ আছে, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষাগত দক্ষতার উপর ভিত্তি করে ভাগটা, এইটাতে স্টার দিয়ে রাখবা। আর একটা হচ্ছে অন্যান্য আছে ভাগ, তো যাই হোক অন্যান্যগুলো আমরা পড়বো। তো এটা ছকটা দিয়েছি, ছকটা দেখবে, কিন্তু মোস্ট যে ভাগটা আমাদের দরকার সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। এই যে আমি শিক্ষাগত দক্ষতা বললাম, এই শিক্ষাগত দক্ষতার মধ্যে 3টে পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও এখানে লিখে দিচ্ছি, শিক্ষাগত দক্ষতার মধ্যে 3টে পার্ট, অর্থাৎ শিখনে অক্ষমের যে 3টে ভাগ, আরো ভাগ আছে, অনেক ভাগ আছে, সবগুলো ভাগই বলবো, সবগুলো ভাগই লেখা আছে নোটসে, কিন্তু যে 3টে ভাগ আমি এখন বলছি, অর্থাৎ প্রথম যে 3টে ভাগ বলবো, সেই 3টে ভাগ খুব ভালো করে মনে রাখবে। কারণ আমি কনসেপ্টটা দেওয়ার সময় বলেছি স্টার দিয়ে রাখো, প্লাস আমি এখন আবার বললাম যে স্টার দিয়ে রাখো, এই 3টে ভাগের মধ্যে থেকেই প্রশ্ন আসবে, বা শিক্ষণে অক্ষম থেকে প্রশ্ন গ্যারেন্টি আসছে শিওর ভাগগুলো থেকে। তাহলে প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হচ্ছে ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া কথার অর্থ হচ্ছে পঠনগত সমস্যা। ডিসলেক্সিয়া মানে পঠনগত সমস্যা, অর্থাৎ যাদের পড়তে অসুবিধা হয়, ওকে, যাদের পড়তে সমস্যা হয় সেটা হচ্ছে পঠনগত সমস্যা। দেখবে অনেক বাচ্চাকে তুমি রিডিং পড়তে দেবে, বা তোমাদের মধ্যে অনেকে আছে, রিডিং পড়তে দিলে ও বলকে ডল বলছে বা ডলকে বল বলছে। এই যে বি আর ডি এর মধ্যে সূক্ষ্ম যে পার্থক্যটা, এই যে বি আর ডি এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু সে সহজে চিহ্নিত করতে পারে না। বি দিয়ে হয়তো বল লেখা আছে, ও পড়ছে ডল, বা ডি দিয়ে হয়তো ডল লেখা আছে, ও পড়ছে বল। এই যে ব্যাপারটা, বুঝতে পারলে? তার মানে বি আর ডি এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না, বা হয়তো লেখা আছে এস এ ডব্লিউ স, ও যখন পড়ছে রিডিং তখন হয়তো এটাকে পড়ছে ওয়াজ, মানে উল্টে দিল, এসটা আগে চলে গেল, এ চলে গেল, ডব্লিউটা আগে চলে আসলো, উল্টে দিচ্ছে, মানে ওলট পালট করে পড়ছে। এই যে 6কে 9 বলছে, 9কে 6 বলছে, এই যে ব্যাপারগুলো, তাই এই সমস্যাটাকে বলা হয় পঠনগত সমস্যা, যার নাম হচ্ছে ডিসলেক্সিয়া। এই বানানগুলো ভালো করে মনে রাখবে, ডিসলেক্সিয়া বানান DYSLEXIA। এই যে ওয়াই দিয়ে হয়, অনেকে আবার DI দিয়ে লেখে, না DI দিয়ে নয়, স্পেলিং গুলো হচ্ছে DY দিয়ে, মনে থাকলো? ডিসলেক্সিয়া, এটাকে বলছি আমরা ডিসলেক্সিয়া। দেন আমরা পড়বো যেমন ডিসগ্রাফিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়াটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, পঠনগত সমস্যা। দেন আমরা পড়বো ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লিখনে অক্ষমতা, লিখতে সমস্যা হবে, অতিরিক্ত বানান ভুল করবে, লেখার লাইনটা সোজা না হয়ে টেরা হয়ে যাবে। আমার লেখার লাইনটা কি টেরা আছে? দেখো তো একটু, আমি যে লিখছি লেখাগুলো কি মানে এরকম হয়েছে কি? লিখতে এইখানে লিখতে 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 এরকম না হয়ে লিখতে 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 এরকম হয়ে গেছে, বা লিখতে 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 এরকম হয়ে গেছে, এরকম হয়েছে না। যদি না, যাদের হয় মনে রাখবে সেই প্রবলেম, এটাও একটা প্রবলেম, এটা একটা সমস্যা। এই সমস্যাটার নাম কি? এটা হচ্ছে লিখনে অক্ষমতা, অর্থাৎ যার নাম হচ্ছে, সায়েন্টিফিক নাম হচ্ছে ডিসগ্রাফিয়া, DYSGRAPHIA, ডিসগ্রাফিয়া। এই ডিসগ্রাফিয়া মানে হচ্ছে লিখনে অক্ষমতা। বানান ভুল করবে, কেমন বানান ভুল? আমরা কি জানি বিদ্যালয় বানান কি? এটা তো বিদ্যালয় বানান, এটা যার মধ্যে ডিসগ্রাফিয়া আছে সে কি করবে? বিদ্যালয় বানানটা এরকম লিখবে, বিদ্যালয়, এই যে এই বানানটা লিখে বসে থাকবে। তার মানে কি? বিদ্যালয় বানান তো অ্যাকচুয়ালি এটা, ওর বানান ভুল হচ্ছে প্রচন্ড, ঠিক আছে? আকারে কারে ভুল হবে, দীর্ঘিকার হস্যিকারে ভুল হবে, এগুলো সমস্যা যাদের আছে তাদেরকে আমরা বলি কি? ডিসগ্রাফিয়া। দেন আমরা জানবো হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিস কথাটা থাকবে DYS, ডিসক্যালকুলিয়া মানে কি? ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে গণিতের সমস্যা, যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা হবে। 15 + 6 = 21, তাই তো? 15 + 6 = 21, ও হিসাব করবে 15 + 9, 15 + 9 করে দিবে, 6কে 9 বানিয়ে দিবে, যোগ বিয়োগে গুণ ভাগে ভুল করবে। দোকানে 100 টাকা নিয়ে দোকানে গেল, 30 টাকার জিনিস নিল, 70 টাকা ফেরত পেল। অথবা 100 টাকা নিয়ে দোকানে গেল, 29 টাকার জিনিস নিল, দোকানদার তাকে 71 টাকা ফেরত দিল। তার মধ্যে যদি ডিসক্যালকুলিয়া প্রবলেমটা থাকে, কোন একটা শিশু বা ব্যক্তি বা তোমার মধ্যে যদি ডিসক্যালকুলিয়া প্রবলেমটা থাকে, তুমি ওখানে হ্যাং হয়ে যাবে। কি হলো? এমন করে গুনবে, আমি 29 টাকার জিনিস নিলাম, তার মানে আমাকে
71 টাকা ফেরত দিল, মানে 71 9 1 10, ও না নিয়ে মোবাইলটা বের করে আবার ক্যালকুলেটর করবে। তার মানে বুঝে নিতে হবে তোমার মধ্যে ডিসক্যালকুলিয়া প্রবলেম হচ্ছে। মজা করলাম, তাই তো। ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা হবে। 9কে 6 যোগে ভুল করবে, 15 যোগ 6 ওকে 15 যোগ 9 করে দেবে। এই যে যোগ বিয়োগে ভুল করবে, মাইনাসের ক্ষেত্রে ভুল করবে, মানে বিয়োগের ক্ষেত্রে ভুল করবে, এগুলো সবই হচ্ছে ডিসক্যালকুলিয়া। ক্যালকুলেট করতে গিয়ে ভুল করবে। দেখো নামগুলো কিন্তু ভেরি ইজি এবং মনে রাখাও সহজ। ওকে, তাহলে এই যে 3টে নাম বললাম, এই 3টে নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, 3টে নাম। তবে এই 3টে নামেই ইতি নয়, আমি আরো অনেক কিছু এক্সট্রা লিখিয়েছি যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ডিসনোমিয়া। এই ডিসনোমিয়ার সমস্যাটা কি? ডিসনোমিয়া শব্দটা হচ্ছে কোনো পরিচিত নাম মনে রাখতে অসুবিধা। পরিচিত নাম মনে রাখতে অসুবিধা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো চোখের সামনে পেনটা রাখা আছে, আমি বলছি আরে তোমার, আরে ওটা দাও না রে, আরে ওই তো রে। এবার তুই বলছি কি? ওখানে পেন রাখা আছে, মোবাইল ফোন রাখা আছে, চাবি রাখা আছে, চশমা রাখা আছে, সবই রাখা আছে। বাট আমি তোমাকে বলছি আরে ওইটা দাও না রে, আরে আরে তো, আরে দাও, আরে কি রে। এই যে আমি এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, মানে এটা যে একটা পেন, আমি যার কাছে চাইছি তার কাছে দেখবে অনেক সময় এটা হয়। বাড়ির বয়স্কদের মতো এই জিনিসটা তুমি নোটিস করবে, তাই না? তার মানে কি, এটা হচ্ছে কোনো পরিচিত নাম মনে রাখতে পারছে না। চোখের সামনে দেখতে পাচ্ছে এটা পেন, কিন্তু এটা যে পেন, পয়কার দন্তে না, পেন কলম, এইটা সে মনে করতে পারছে না যেটা কি। ও বলছে আরে ওইটা, আরে ওইটা দাও না রে, আরে কি রে, এই তো। এই যে এরকম করছে। তার মানে এই প্রবলেমটার নাম হচ্ছে ডিসনোমিয়া। ওকে, মনে থাকলো ডিসনোমিয়া। দেন আমরা পড়বো হচ্ছে ডিসফেসিয়া। ডিসফেসিয়াটাও কিন্তু আমাদের ভাষাগত অক্ষমতার মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ তোমার ভাষা বা উচ্চারণ করতে অসুবিধা হবে, ওটা হচ্ছে ডিসফেসিয়া। মনে থাকবে, কোনো কমিউনিকেশন করতে বা ভাষা সংক্রান্ত অসুবিধা, কথা বলতে, কথা বুঝতে, এগুলো অসুবিধা হবে। ওকে, তার মানে যেমন ধরো কোনো জটিল বাক্য, একটা কঠিন বাক্য তোমাকে বলা হলো, তুমি সেটা উপলব্ধি করতে পারবে না, এটা ক্যাচ করতে পারবে না, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। কিংবা তোমার বইয়ে হয়তো একটা লাইন লেখা আছে কি, যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখবে অনেকের মধ্যে যাদের ডিসফেসিয়া প্রবলেম আছে, ও তোতলে যাবে কথা বলতে গিয়ে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে তোতলে যাচ্ছে কথা বলতে গিয়ে, বা হাঁপ নিয়ে কথাটা বলছে। হচ্ছে কথাটাকে হচ্ছে, এই যে হচ্ছে বলছে, একটা দেখো গ্যাপ চলে আসছে। এই যে গ্যাপটা এরকম, তোমার নর্মাল হচ্ছে কথাটা কি হচ্ছে, তো সে এটাকে কিভাবে বলছে, হ ডট 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 ছয় ছয়ে একার, এই যে হচ্ছে, এইরকম উচ্চারণটা করছে, হচ্ছে। এই যে এই ধরনের উচ্চারণগুলো হচ্ছে। মনে থাকলো? তার মানে এটাকে আমরা বলছি ডিসফেসিয়া। ওকে, তারপর ধরো কোন একটা লাইন, একটা নর্মাল লাইন লেখা রয়েছে, সেটাকে ওলট পালট করে বলা, মানে গুছিয়ে না লেখা। ছোটবেলায় বাক্য রচনা করতাম না, ক্লাস 1 2 3 4-এ আমাদেরকে ছোটবেলায় স্কুলের টিচাররা মানে প্রত্যেকদিন 5টা 10টা করে বাক্য রচনা লিখতে দিত। কেন বলো তো? তোমার মধ্যে যদি কোনো ডিসফেসিয়া প্রবলেম থাকে, সেটা ধরা পড়বে। তুমি যে একটা বাক্য রচনা করছো একটা শব্দ দিয়ে, সেই বাক্যটাকে তুমি কিভাবে সাজাচ্ছ, কিভাবে উপস্থাপন করছো। তোমাকে মাঠ দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে বা বিকেল দিয়ে বাক্য রচনা করতে দিয়েছে, তার মানে কি লিখবে, আমি প্রতিদিন বিকেল বেলায় মাঠে খেলতে যাই, এরকম কথা। তো এবার যার মধ্যে ডিসফেসিয়ার প্রবলেম আছে বা ডিসফেসিয়াটা রয়েছে যার মধ্যে, সে এই বাক্যটাকে হয়তো ওলট পালট করে লিখবে, আমি মাঠে খেলতে যাই বিকেল বেলা প্রতিদিন, এই যে এইভাবে ওলট পালট করে লিখছে। বুঝতে পারলা? তার মানে কি ডিসফেসিয়া প্রবলেম। ওকে, দেন আমরা লাস্ট একটা পড়বো ডিসফেসিয়ার পর, এডিএইচডি। আর একটা পার্ট ছিল ডিসপ্র্যাক্সিয়া, ওইটা আমি নোটসের মধ্যে দিতে ভুলে গেছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। ডিসপ্র্যাক্সিয়া মানে কি বলতো? পেশি সঞ্চালনের অক্ষমতা। ডিসপ্র্যাক্সিয়া আমি বানানটা এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে, আমি নোটসে দিতে ভুলে গেছি। ডিসপ্র্যাক্সিয়া, PRAXIA, ডিসপ্র্যাক্সিয়া, এটার মানে কি? পেশি সঞ্চালনে অক্ষমতা। পেশি সঞ্চালনে অক্ষমতা কেমন, একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবে। পেশি সঞ্চালনে অক্ষমতাটা কেমন? ধরো একটা কোনো শিশু যার মধ্যে ডিসপ্র্যাক্সিয়া রয়েছে, জামার বোতাম লাগাচ্ছে, বোতাম লাগাতে গিয়ে অনেকটা সময় পার করে দিল। তুমি বা আমি কি নর্মাল বোতাম লাগিয়ে দেবো? তো সে কি করবে, জামার বোতামটা লাগাতে গিয়ে অনেকটা সময় পার করে দিল। বা বল ক্যাচ করছে, বল নর্মাল কি, আমি তোমাকে যদি বলি হ্যালো ডিয়ার, এই যে যখনই আমি তোমাকে বলটা ছুড়ে দিলাম, তোমার অটোমেটিক হাতটা
উঠে আসবে বলটা ধরার জন্য, তাই তো? কিন্তু যার মধ্যে ডিসপ্র্যাক্সিয়া প্রবলেম আছে ও সহজে এটা অনুধাবন করতে পারে, দাঁড়িয়ে থেকে গেল, তুমি ছুড়লাও দাঁড়িয়ে থেকে গেল, তাই তো? জুতার ফিতা বাঁধছে, জুতোর ফিতা বাঁধতে গিয়ে সময় লাগিয়ে দিল, 2 মিনিট 3 মিনিট ক্রস করে গেল, জুতোর ফিতাই বাঁধা হলো না। তার মানে পেশি সঞ্চালনের অক্ষমতা, প্রচন্ড ধীরগতি সম্পন্ন, প্রচন্ড লেন্দি ওয়েতে কাজ করে। তাহলে সেই প্রবলেমটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডিসপ্র্যাক্সিয়া। এটা কিন্তু লেখা নেই, এটা তোমরা একটু লিখে নেবে। ওকে, আর লাস্ট হচ্ছে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা খুব ভালো করে মনে রাখবে, ADHD, attention deficit hyperactivity disorder. I repeat once again, attention deficit hyperactivity disorder. এটা কি? এই ADHD হচ্ছে অতি সক্রিয়তা, প্রচন্ড চঞ্চল হবে। এই যে attention deficit hyperactivity, hyperactivity মানে কি? প্রচন্ড চঞ্চল, অতি সক্রিয়তা। এবং attention deficit এটার মানে কি? মনোযোগের ঘাটতি। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এটা এমন এক ধরনের সমস্যা যেখানে ব্যক্তির মধ্যে বা শিশুর মধ্যে অতি সক্রিয়তা লক্ষ্য করা যাবে, প্রচন্ড চঞ্চলতা লক্ষ্য করা যাবে, কোনো একটা বিষয়ে সহজে মনোযোগ দিতে পারবে না, অর্থাৎ মনোযোগের ঘাটতি দেখা যাবে। মনোযোগের ঘাটতি বা অতি সক্রিয়তা যদি লক্ষ্য করা যায় তবেই সেটাকে আমরা বলছি ADHD। এটাও কিন্তু একরকম মস্তিষ্কের কোনো সমস্যার জন্যই হয়, মাথার কোনো প্রবলেম থাকলে বা মস্তিষ্কের কোনো ত্রুটি থাকলে হয়। ওকে, আচ্ছা, এর লক্ষণগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি, কি করে বুঝবো যে ব্যক্তির মধ্যে ADHD রয়েছে কিনা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে কিনা? খুব সহজে যদি বলি, মনোযোগের ঘাটতি তো লক্ষ্য করা যাবে, সহজে মনোযোগ দিতে পারবে না। ধরো পড়ার টেবিলে বসে বইটা পড়ছে, 2 মিনিট পড়লো না পড়লো, 2টো লাইন পড়লো না পড়লো, উঠে গিয়ে বিছানায় বসে যাবে, আবার বিছানা থেকে উঠে গিয়ে রান্নাঘরে চলে যাবে, মা কি রান্না হয়েছে, আবার রান্নাঘর থেকে হ্যান্ডাই ছাদে চলে যাবে, ছাদে আবার হয়তো বিছানায় বসে শুয়ে যাবে। মানে কোনো কিছুতে সহজে মনোযোগ দিতে পারছে না, কোনো কিছুতে সহজে মনোযোগ দিতে পারছে না। 2 লাইনও পড়া হবে না, আমি 2 মিনিটের মানে 2 ঘন্টার কথা বলছি না, 2 মিনিটও বইটা নিয়ে বসলো না, ছুটে বেড়ালো, একবার বাইরে চলে যাবে, একবার হয়তো মাকে গিয়ে বলবে মা খিদে পেয়েছে, খিদে হয়তো পাইনি, হয়তো মাকে গিয়ে বলবে খিদে পেয়েছে, একবার ছাদে চলে যাবে, একবার বিছানায় গিয়ে শুয়ে যাবে, একবার বইটা বুকের উপর রেখে দেবে। এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় হয়, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে মনোযোগের ঘাটতি। আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এরা, এরা প্রচন্ড ইমোশনালি হয়ে যায়, একটু তাকে নিয়ে মজা করলে ভ্যাঁ করে কেঁদে দিবে, অথবা প্রচন্ড রেগে যাবে, হয়তো রাগার মতো কিছু তেমন হয়নি বা হয়তো তেমন কোনো কথা হয়নি, নর্মালি আর কি করেছো, কিন্তু যার মধ্যে ADHD প্রবলেমটা রয়েছে এরা সহজে আবেগ ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, হয় প্রচন্ড রেগে যায়, প্রচন্ড দুঃখ পেয়ে ব্যথিত হয়ে যায়, আবার যখন আনন্দ হয় এমন আনন্দে আত্মহারা হয়ে যায়, হয়তো লোকে ভাববে পাগল আছে, এইরকম একটা আবেগকে কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, অন্যের কথার মধ্যে ঢুকে যাওয়া, তুমি আমি কথা বলছি, হুট করে এসে ঢুকে গেল, হয়তো তুমি আমি কথা বলছি, কথা বলার মাঝখানে হুট করে এসে তোমাকে এসে বিরক্ত করবে, এই যে অন্যের কথার মধ্যে ঢুকে যাওয়া, তো এগুলো একটা সমস্যা আছে। তারপর প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগে উত্তর দিয়ে দেওয়া, ধরো যার মধ্যে অতি সক্রিয়তা রয়েছে, যে ADHD-টা রয়েছে, তোমার মধ্যেই রয়েছে, আমি তোমাকে প্রশ্ন বললাম, আচ্ছা বলো তো, যে নিয়ে আমি একটা লাইন বললাম, আচ্ছা বলো তো এই ADHD, হয়তো এই যে ADHD বলতে গিয়ে তুমি কি বুঝলা না বুঝলা আগে উত্তর দিতে, হয়তো ফুল ফর্মটাই বলে দিলা, আমি হয়তো তোমাকে ফুল ফর্মটা জিজ্ঞেস করতামই না, আমি জিজ্ঞেস করতাম ADHD-র একটা বৈশিষ্ট্য বলো, তো প্রশ্নটা কমপ্লিটই হলো না, তুমি কি বুঝলা না বুঝলা উত্তরটা টুক করে দিয়ে দিলা, কি উত্তর দিলা, হয়তো যেটা প্রশ্ন নয় সেটাই। এই যে অতি সক্রিয়তা, প্রচন্ড চঞ্চল, ধৈর্য নেই, ধৈর্য ধরতে পারে না এরা, ধৈর্য থাকে না এদের মধ্যে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। অতিরিক্ত কথা বলে এরা, অতিরিক্ত কথা বলে নর্মাল, আমরা কি নর্মাল প্রয়োজনের যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলি, যার মধ্যে ADHD রয়েছে সে ঘন ঘন কথা বলবে, অতিরিক্ত প্রয়োজনের তুলনায় বাড়তি কথা বলে, প্লাস তাড়াতাড়িও ভুলে যায় আবার, মানে এটাও একটা সিমটম, তাড়াতাড়ি ভুলে যায়। হ্যাঁ, মানে খুব সহজ, মানে হয়তো তুমি বা আমি মনে রাখতে পারলাম আজকে সকালে টিউশনে কি পড়া দিয়েছে বা স্কুলে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু যার মধ্যে ADHD রয়েছে সে তাড়াতাড়ি ভুলে যায়। এই যে সিমটমগুলো আমি বললাম, তাড়াতাড়ি ভুলে যাওয়া, অতিরিক্ত কথা বলা, প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগেই উত্তর দিয়ে দেওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা, অন্যের কথার মধ্যে ঢুকে যাওয়া, আবেগকে কন্ট্রোল করতে না পারা, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, এগুলো সবই হচ্ছে ADHD-র বৈশিষ্ট্য বা ADHD-র লক্ষণ। মনে থাকলো কি বললাম? তাহলে আমরা জাস্ট আজ এইটুকুটা, অর্থাৎ এই শারীরিক প্রতিবন্ধী পড়লাম, মানসিক প্রতিবন্ধী পড়লাম, শিক্ষণক্ষম, 3টে বড় বড় পার্ট কমপ্লিট, আর এগুলো সব ছোট ছোট পার্ট, এগুলো একটা একটা করে লাইন, আর এটা তো ছোট্ট করে একটু বলেই দিছিলাম তখন আমি,
মনে থাকলো? তাহলে এই যে এই তিনটে পার্ট আজকে আলোচনা হলো। খুব ভালো করে তোমরা দেখবে, খুব ভালো করে পড়বে। তো কি আলোচনা শুনলে, আমি দু একটা প্রশ্ন করব, উত্তরটা তোমাদেরকে দিতে হবে এবং আমি প্রত্যেকের কমেন্টস চেক করব যে উত্তরটা কারা কারা দিতে পারছো বা সম্পূর্ণ ক্লাসটা কারা কারা করলে। যারা কমেন্টস করবে তাহলে বুঝে যাবো যে তুমি সম্পূর্ণ ক্লাস করেছো, আর যারা কমেন্টস করবে না তার মানে বুঝবো তুমি ক্লাসটা করোনি। এটুকু আমি বুঝে যাবো। আমি তার জন্যই কিন্তু আমি একদম ক্লাসের শেষে জাস্ট দু একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব। প্রশ্ন নাম্বার 1 এই মাত্র বললাম ADHD, এই যে এক্ষেত্রে শিখন অক্ষমের মধ্যে ভাগের মধ্যে বললাম কি ADHD এর সম্পূর্ণ নাম কি? ADHD এর সম্পূর্ণ নাম কি? উত্তরটা ঝটপট কমেন্টসে দাও, দেখি কতজন কমেন্টসটা সঠিক উত্তর দিতে পারছো। প্রশ্ন নাম্বার 1 ADHD এর পুরো নাম কি? পুরো নামটা প্রত্যেককে দিতে হবে, কেন ক্লাসে বলেছি, আশা করি কানেও শুনেছো, নোটসও দেওয়া হয়েছিল। একদম সৎভাবে উত্তরটা দাও। ADHD এর সম্পূর্ণ নাম কি? আমি দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করব, কোনো ব্যক্তির মধ্যে পঠনগত কোনো সমস্যা থাকলে, অর্থাৎ বিকে ডি বলে, কোনো ব্যক্তির পঠনগত কোনো সমস্যা থাকলে অর্থাৎ সে বিকে ডি বলে বা ডিকে বি বলে, যা ইচ্ছা বললাম, এই সমস্যাটা কি নামে পরিচিত? কোনো ব্যক্তির পঠনগত সমস্যা থাকলে অর্থাৎ বিকে ডি বলে বা ডিকে বি বলে, এই সমস্যাটা কি নামে পরিচিত? এই নামটা তোমাকে কমেন্টসে 2 নম্বর দিয়ে বলতে হবে। 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাকে দিতে হবে। ওকে, পঠনগত সমস্যা শিখন অক্ষমতার মধ্যে কি নামে পরিচিত? অর্থাৎ শিখন অক্ষমতায় কোনো ব্যক্তি বিকে ডি বলে বা ডিকে বি বলে বা ভুল উচ্চারণ করে, এই সমস্যাটা কি নামে পরিচিত? ইংরেজি নামটা আমি জানতে চাইছি। ওকে, ইংরেজি নামটা বলতে হবে। দেন 3 নম্বর তোমরা বলবে, খুব সহজ প্রশ্ন, 3 নম্বর বলবে যে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীর বুদ্ধাঙ্ক কত হওয়া উচিত? শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীর বুদ্ধাঙ্ক কত হওয়া উচিত? দেখবো কার কার মেমোরি কতটা স্ট্রং, মানে এগুলো আলোচনা হলো তুমি মনে রাখতে পেরেছো কিনা। শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীর বুদ্ধাঙ্ক কত হওয়া উচিত এটা বলতে হবে। আইকিউটা কত হওয়া উচিত? শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীর আইকিউ কত হওয়া উচিত? ওকে, 4 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের চিহ্নিতকরণের মানদণ্ডটি কি? 4 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের চিহ্নিতকরণের মানদণ্ডটি কি? মানসিক প্রতিবন্ধীদের চিহ্নিতকরণের মানদণ্ডটি কি? অ্যান্ড দেন লাস্ট আমরা 5 নম্বর প্রশ্ন বলতে হবে যে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট কবে পাস হয়? মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট কবে পাস হয়? 5 নম্বর প্রশ্ন, মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট কবে পাস হয়? আর একটা ফাও, ফ্রি প্রশ্ন, ফাও, ফুচকা খেতে গিয়ে তো ফাও চাও, আমিও তোমাদেরকে ফাও দিচ্ছি। মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধীদের কটি ভাগে ভাগ করেছেন? ফাও প্রশ্ন, এই 6টার মধ্যে 5টার উত্তর অ্যাটলিস্ট সঠিক দিতেই হবে। 5টার উত্তর সঠিক দিলে তোমাদের জন্য গিফট থাকবে, শিওর গিফট থাকবে তোমাদের জন্য, কিন্তু উপহার থাকবে যারা অ্যাটলিস্ট 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো লাস্ট ফাও প্রশ্ন, একটা এক্সট্রা বাড়তি প্রশ্ন দিলাম, মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধীদের কটি ভাগে ভাগ করেছেন? এই পরপর 6টা প্রশ্নের উত্তর অবশ্যই প্রত্যেকে কমেন্টস বক্সে উত্তর দিয়ে জানাবে, প্রত্যেকে, এভরিওয়ান। আমি সবার কমেন্টস চেক করব। যাদের ইউটিউবের মেল আইডিটা অন্য নাম দিয়ে আছে, অনেকে লিখে থাকে কিউট বয়, কিউট গার্ল ইত্যাদি ইত্যাদি লিখে থাকো, তো তুমি কিউট না কিউট নাই সেটা তো আমি বুঝতে পারবো না। তো তুমি নিজের নামটা একটু লিখে দেবে বাবা, তোমার নিজের নামটা লিখে দিলে আমি একটু ধন্য মনে করব বা উপকৃত হব। ওকে, কিউট বয় ঠিক উত্তর দিয়ে দিল, কিউট বয়টা কে? তো কিউট বয় দিয়ে তো অনেকে আছে, আমিও তো কিউট, আমি কিউট, তুমি জানো, আমি জানি না, যাই না। অনেকে বলছে বাঁদর মুখ, আর বলে কিউট, তাই না? অনেকে এটা তুমি তো বলছো, মনে মনে বলছো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখতে বাঁদরের মতো, আবার নিজেকে বলে কিউট, তাই তো? যা ইচ্ছা তাই বলো, আমার দেখে লাভ নাই। তুমি 6টা প্রশ্নের উত্তর সঠিক দেবে। ওকে, 6টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে জিতে নেবে একটা আকর্ষণীয় পুরস্কার। ওকে, চলো তাহলে জাস্ট আমরা এই 3টে পার্ট কমপ্লিট করলাম, বাকি পার্টটা আমরা পার্ট 2তে আলোচনা করব। ওকে, ক্লাস কেমন লাগলো অবশ্যই রেটিং দিয়ে জানাবে,
অবশ্যই রেটিং দিয়ে জানাবে ক্লাস কেমন লাগলো। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে। কমেন্টসের পাশে দেখবে হাইপ বাটনটি রয়েছে, আর অবশ্যই হাইপ বাটনটি ক্লিক করে দেবে। ওকে, হাইপ বাটন ক্লিক করলে ইউটিউব এই ক্লাসটি সকলের কাছে, সকল দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে যারা ক্লাস দেখে বা করে। আর তোমরা শেয়ার না করলে কিন্তু আমাদের এই পরিবার আরো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে না। এই জায়গায় পৌঁছেছে শুধুমাত্র তোমাদের জন্যই, এবং এর চেয়ে আরো বড় জায়গায় যখন পৌঁছাবে সেটাও তোমাদের জন্যই। তো অবশ্যই শেয়ার করবে, এবং যার প্রয়োজন তার কাছে তো অবশ্যই যেন শেয়ার হয়। ব্যাচমেট, ক্লাসমেট, স্কুলের বন্ধু বান্ধব, অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দিয়ে, আর অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল।